এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় একদিনে ঢুকেছে ত্রাণবাহী ৯ শতাধিক ট্রাক, জানিয়েছেন জাতিসংঘ। শুরু হলো ট্রাম্প যুগ, শঙ্কায় ইউক্রেনিয়ারা। গাজায় ৯২% ঘরবাড়ি ধ্বংস, জানিয়েছেন জাতিসংঘ। কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রুডোর সাবেক মিত্র ফ্রিল্যান্ড। মেয়েদের বিদ্যালয় খুলে দিতে তালিবান নেতাদের প্রতিমন্ত্রীর আহ্বান। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা। গাজায় একদিনে ঢুকেছে ত্রাণবাহী ৯ শতাধিক ট্রাক, জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে অর্থাৎ গতকাল সোমবার একদিনে ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ট্রাকের এই সংখ্যা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখ থাকা দৈনিক লক্ষ্যের চেয়ে বেশি। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর OCHA জানিয়েছে, গাজায় বেঁচে যাওয়া মানুষদের সহায়তা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তি নিশ্চয়তা দানকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার মানবিক সহায়তা নিয়ে ৯১৫টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে OCHA। এর আগে গত রোববার যুদ্ধবিরতি কার্যকরের দিন মানবিক সহায়তা নিয়ে ৬৩০টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। যদিও যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন ৬০০টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা আছে, ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা রয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। শুরু হলো ট্রাম্প যুগ, শঙ্কায় ইউক্রেনীয়রা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু হলো আজ। ট্রাম্প যুদ্ধবিরতির চেষ্টার কথা জানালেও ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিকরা তাদের যুদ্ধে দেখতে পাচ্ছেন একটি কঠিন পথ। দেশটির অনেকে ধারণা করেছেন যুদ্ধবিরতি হলেও রাশিয়ান বাহিনীরই জয় হবে। ট্রাম্পের সহযোগীরা ধারণা করছেন যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে। যদিও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য দ্রুত একটি সমঝোতায় পৌঁছাবেন, কিন্তু ইউক্রেনীয়র আশঙ্কা ৩ বছরের নৃশংস যুদ্ধের পর যুদ্ধবিরতির জন্য তাদের ব্যাপক ছাড় দিতে হতে পারে। প্রচুর কিয়েভ সেনা হতাহত হয়েছে। কয়েক মাস ধরে এই যুদ্ধে রাশিয়ার অগ্রগতি হয়েছে, কিন্তু ট্রাম্প এই পরিস্থিতিতে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্রের সরবরাহ বজায় রাখবেন কিনা তা স্পষ্ট নয়। গাজায় ৯২ ঘরবাড়ি ধ্বংস, জানিয়েছেন জাতিসংঘ। গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। সহিংসতা কমার সম্ভাবনার মধ্যে ঘুরে ফিরছেন বাস্তুচ্যুত গাজাবাসী, কিন্তু তাদের মাথা গোঁজার ঠাঁই নেই গাজায় এক বাসিন্দা মার্কিন গণমাধ্যম। কারণ একদিকে তাদের বাড়ি ফেরার খুশি, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই না থাকার দুশ্চিন্তা। ৪৭০ দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় অধিকাংশ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রায় সব ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্কার OCHA এক প্রতিবেদন অনুযায়ী গাজায় ৯২% বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যার হিসেবে ৪,৩৬,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১,৬০,০০০ বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আর ২,৭৬,০০০ বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। OCHA এর প্রতিবেদন অনুযায়ী গাজায় ১৮ লাখ মানুষের জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র প্রয়োজন। জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজা জুড়ে প্রায় ৯০% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে এক জনকে ১০ বার বা তার বেশি বাস্তুচ্যুত হতে হয়েছে। এছাড়া গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানে সেখানকার অধিকাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রুডোর সাবেক মিত্র ফ্রিল্যান্ড। কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার জন্য নিজের প্রচারণা শুরু করেছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করার জন্য নিজেকে সেরা বিকল্প হিসেবে তুলে ধরেছেন তিনি। ২০১৫ সালে লিবারেলরা ক্ষমতায় আসার পর থেকে ট্রুডোর সরকারের অন্যতম ঘনিষ্ঠ
মিত্র ছিলেন ফ্রিল্যান্ড। গত মাসে নাটকীয়তাভাবে ট্রুডো পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি 4 বছর অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এক পদত্যাগপত্রে তিনি ট্রুডোর বিরুদ্ধে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ সহ আসন্ন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য হুমকি মোকাবেলা করায় কানাডাকে প্রস্তুত করা জরুরি প্রয়োজনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ করেন। ফিনল্যান্ডের বিদায়কে একটি বড় ধরনের আঘাত হিসেবে দেখা হয়। মনে করা হয় এটি ট্রুডোকে পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করতে বাধ্য করে। প্রসঙ্গত, লিবারেলরা নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার ঘোষণা দিয়েছেন ট্রুডো। মেয়েদের বিদ্যালয় খুলে দিতে তালেবান নেতাদের প্রতি মন্ত্রীর আহ্বান। আফগান মেয়েদের বিদ্যালয় যাওয়ার সুযোগ দিতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্থানিক যায়। এই নীতির কারণে কড়া সমালোচনার মুখে পড়া তালেবান সরকার কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে আলোচক দলে নেতৃত্ব ছিলেন আব্বাস স্থানিক যায়। গত রোববার দিয়ে এক বক্তব্যে তিনি বলেন, নারী শিক্ষার উপর শরিয়াহ আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিতে ইসলামিক আমিরাতের তালেবানের দেয়া আফগানিস্তানের দাপ্তরিক নাম নেতাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে পুরুষ ও নারী উভয়ের জন্য জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত ছিল। আফগানিস্তানের নারী জনসংখ্যার প্রতি ইঙ্গিত করে আব্বাস স্তনেকজাই বলেন, আজকে আমরা 4 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষের প্রতি অবিচার করেছি। মেয়েদের বিদ্যালয় যা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলিতে জনসমক্ষে এটি কোনো তালেবান কর্মকর্তার সবচেয়ে কড়া সমালোচনা। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার 20 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা গ্রহণের আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে যে লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তারা যেখান থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠানো হবে। এছাড়া ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতি ফের কার্যকর করা হবে। এদিকে সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।